নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি কালতান্ত্রিক কাহিনী নিয়ে, সুলেখক দিব্যেন্দু নন্দীর কলমে। তবে বলি শোনো, আমার জীবনে ঘটে যাওয়া এক কাহিনী। আমি তখন খুবই ছোট। আমাদের ঘরে থাকতো রামু কাকা বলে এক কাজের লোক। সে 1 মাস আগে আমাদের ঘর থেকে ছুটি নিয়ে গেছে, কিন্তু সে আর ফিরল না। মানুষটা এমন করে না, সে আবার ফিরে আসতো আমাদের এখানে। কিন্তু সেবারে হলো কি, সে আর ফিরল না। তাই দেখে মানুষটাকে আমি খুঁজতে গেলাম রামু কাকুর গ্রামেতে। বরাত ভালো বলতে হবে, মানুষটা এতদিন আমাদের পরিবারের সদস্য হয়ে উঠেছিল। ওই রামু কাকুই আমাকে 2 হাত দিয়ে মানুষ করেছে ছোট থেকে। মাধবকুঞ্জ গ্রামে থাকে রামু কাকু। ছোটোখাটো স্টেশন, একটাই রেল লাইন মাত্র। যাই হোক, আমি স্টেশন থেকে বেরিয়ে একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এই মাধবকুঞ্জ গ্রামটা কোন দিকে, একটু বলতে পারবেন? লোকটি হাত দেখিয়ে বাম দিকে একটা কাঁচা রাস্তার দিকে ইঙ্গিত করলো। আমি চারপাশে একবার গাড়ির আশায় তাকালাম, কিন্তু কিছু নেই। আমি বুঝতে পারলাম আধুনিক সভ্যতার ছোঁয়া এখনো এখানে এসে পৌঁছায়নি। তাই পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। গ্রীষ্মকাল, সকালেই সূর্যের তেজ একদম ভীষণ। হাঁটতে হাঁটতে কত দূর যে এলাম তা ঠিক আন্দাজ করতে পারলাম না। তবে মাথার ওপর সূর্যের অবস্থান দেখে আমি বুঝতে পারলাম দুপুর হয়েছে। হাত ঘড়িটা একবার চোখ বুলিয়ে নিলাম, দুপুর 2টো। বেশ বেলা হয়ে গেছে, শরীরটাও খুব ক্লান্ত লাগছে। সেই কখন সকাল থেকে হাঁটছি, জলের তেষ্টায় গলা একবারে শুকিয়ে উঠেছে। আর যে কতটা পথ চলতে হবে কে জানে। হঠাৎ দূরে একটা জঙ্গল দেখতে পেলাম। এই প্রখর রোদে শরীর একবারে চিংড়ি মাছের মতো লাল হয়ে উঠেছে। যাই হোক, আমি দ্রুত পা চালিয়ে জঙ্গলের কাছে উপস্থিত হলাম। জঙ্গলটা ছোট হলেও বেশ ঘন। ধীরে ধীরে আমি সেই পোড়াবাড়ির সামনে উপস্থিত হলাম। দীর্ঘদিন পড়ে থাকার কারণে বাড়িটার দেওয়ালের গায়ে শ্যাওলা আর ছোট ছোট বট গাছের মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম ভেতরের অবস্থাও খানিকটা বাইরের মতো। পুরো জায়গাটা একদম স্যাঁত করছে। যাই হোক, এই প্রখর গরমে বাড়ির ভেতর প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ক্লান্ত শরীরটা ঢলিয়ে দিলাম পোড়া বাড়ির দেওয়ালের গায়ে। বসে থাকতে থাকতে কখন জঙ্গল থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসে আমার 2 চোখের পাতা বন্ধ হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো, চারিদিকে অন্ধকারে ভরে গেছে। এখন যে কী করে এই অচেনা জায়গাতে রাত কাটাবো সেই চিন্তা করছি। হঠাৎ আমার চোখে পড়ল কিসের একটা আবছা ছায়া মূর্তি যেন বাড়ির ভিতর প্রবেশ করলো। ভূত পেত আমি মানি না, তাই ভয়ের কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি চোর ডাকাত হয়, তাহলে তো আমার জীবন আজ সংকটে। ভূতের হাত থেকে বেঁচে ফেরা যায়, কিন্তু এইসব চোর ডাকাতের হাত থেকে মোটেই না। সঙ্গে সঙ্গে আমার শরীর যেন শীতল হতে শুরু করলো। আমি ভীতু কম্পিত গলায় জিজ্ঞাসা করলাম, ওখানে কে? ওদিক থেকে কোনো উত্তর না আসায় আমি আস্তে আস্তে করে সেই ছায়ামূর্তির দিকে অগ্রসর হতে লাগলাম। কিছুটা এগোনোর পর সেই ছায়ামূর্তির রূপ আমার কাছে আবজাভাবে ধরা দিতে লাগলো। অন্ধকারে ভালো বুঝতে পারলাম না, তবু আন্দাজ করতে পারলাম একটা মানুষ লাল রঙের বস্ত্র পরিধান করে আছে।
আর তার গলায় সাদা সাদা কি সব ঝুলছে। হঠাৎ করে ভারী গলার আওয়াজ এলো, ওম হিং ক্রিং মহাকাল চণ্ডালায় নমঃ। মন্ত্র শেষ করে ছায়ামূর্তিটা বাম হাত তুলে সামনের থাকা একটা ছোট গর্তের দিকে কি ছুড়ল। অমনি সেই গর্ত থেকে আগুনের দাবানল বেরিয়ে এসে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। সেই আগুনের বিচ্ছারিত আলোয় আমি যা দেখলাম তাতে আমার বাঘ রুদ্ধ হয়ে গেল। দেখলাম একজন কালো জীর্ণ হাড় বেরোনো লিগলিগে শরীরে একজন তান্ত্রিক লাল রঙের বস্ত্র পরে এক মুখ পাকা দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমার সম্মুখে। আর তার গলায় ঝুলছে হাড়ের মালা। তার ডান হাতের দিকে তাকাতে আমার শরীরের লোম যেন সব খাড়া হয়ে উঠল। দেখলাম একটা কাটা মুন্ডু ঝুলছে তান্ত্রিকের হাতে। হঠাৎ বাজ পড়ার মতো ভারী গলায় তান্ত্রিক তার দুটি রক্তমাখা চোখে আমার চোখের সামনে নিয়ে দাঁতের ওপর দাঁত চেপে বলল, পাপিষ্ঠ নিজ মানব, আমার এতদিনের সাধনা তুই ভঙ্গ করে দিলি। আমি হলাম কালতান্ত্রিক, কালেরও অধিক। কালতান্ত্রিকের সাধনা ভঙ্গ করার ফল তোকে পেতেই হবে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আমার কি দোষ ঠাকুর? এই মুন্ডু সাধনায় কোনো যদি সাধারণ মানুষ উপস্থিতি থাকে তাহলে আমি মুন্ডু সাধনা লাভ করতে পারবো না। তাই তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিস, তাই তোকে এর ফল পেতেই হবে, তা হলো মৃত্যু। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কালতান্ত্রিক কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, একটাই উপায় আছে। যদি তুই আমার শিষ্য হয়ে যাস তাহলে তোর কোনো ভয় নেই। তোর পুরো জীবন তন্ত্র সাধনাতে আহুতি দিতে হবে। আমি তোর কপালে রেখা দেখতে পাচ্ছি, তোর সংসার ধর্ম নেই। তাই তুই আমার শিষ্য হয়ে যা, তোকে আমার সব তন্ত্র শিখিয়ে দেবো। কিছু উপায় না দেখে আমি শিষ্য হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমি উপস্থিত হওয়ার পর কালতান্ত্রিক তার ময়লা ধরা থলি থেকে একটা লাল রঙের বস্ত্র আর একটি হাড়ের মালা বের করে আমার সম্মুখে বাড়িয়ে দিয়ে বলল, যেগুলো তোকে দিলাম সেইগুলো পরে নে তাড়াতাড়ি। আমি সেই বস্ত্র পরিধান করে গলায় হাড়ের মালাটা পরে নিলাম। কালতান্ত্রিক আমাকে বসতে বলল। আমি তার সামনে বসে পড়লাম। তারপর আমার কপালে সেই কাটা মুন্ডু থেকে বের হওয়া রক্ত দিয়ে লম্বা একটা তিলক টেনে দিল। তারপর আবার একটা হাত তুলে সেই গর্তটায় কি ছুঁড়ে দিল। অমনি গর্তটা থেকে আবার ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। তারপর মিনিট 10 মন্ত্র পাঠ করে একটা মানুষের মাথার খুলি আমাকে মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, নে, এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে পান করে নে। তোর কাজ সম্পন্ন হয়েছে, এখনো অর্ধেক কাজ বাকি আছে। এখান থেকে সোজা 1 মাইল পথ গেলে একটা শ্মশান পাবি। সেই শ্মশানে আজ বিকালে এক মানুষকে সৎকার করা হয়েছে। তুই সেই চিতা ছাই সারা শরীরে মেখে পশ্চিমের কোনো এক তেঁতুল গাছের নিচে গিয়ে সারা রাত্রি মন্ত্র জপ করবি। কী মন্ত্র জপ করবি সেটা আমি বলে দেবো। তবে হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, একবার চোখ বন্ধ করলে আর চোখ খোলা চলবে না। চারিপাশে অসংখ্য ভূত পিশাচ তোর ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে, কিন্তু তুই ভয় খাবি না। ভয় খেয়েছিস তো মৃত্যু অনিবার্য। আমি তোর সাথে সর্বদা আছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে কালতান্ত্রিক আমার কানের কাছ থেকে মুখ নিয়ে এসে একটা মন্ত্র উচ্চারণ করলো। তারপর সে আবার তার কাছে মনোযোগ দিল।
আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মনে মনে কালতান্ত্রিককে প্রণাম করে শ্মশানের উদ্দেশ্যে পা বাড়ালাম। বাইরে বেরিয়েই খোলা আকাশের নিকষ কালো অন্ধকার এ রাস্তা বারবার পথ চলতে লাগলাম। জঙ্গলের নিস্তব্ধ পরিবেশের মাঝে আমি একা হেঁটে চলেছি। গাটা কেমন চমচম করছে। আমার মনে হচ্ছে এই বুঝি কোনো পিশাচ এসে ঘাড় মটকে দিল। মনের ভিতরে কালতান্ত্রিকের নাম জপ করতে করতে আমি এগিয়ে চলেছি সামনে। রাতের অন্ধকারে কতটা পথ যে অতিক্রম করলাম তা ঠিক আন্দাজ করতে পারলাম না। আমি শুধু হেঁটেই চলেছি। চলতে চলতে হঠাৎ করেই শিয়ালের ডাক শুনতে পেলাম। তার সাথে আরও কিছু আওয়াজ যেন যুক্ত হলো। আমার পা যেন নিজের অজান্তেই থেমে গেল। এবার এই নিস্তব্ধ রাতে শেয়ালের ডাক যেন রাতের প্রাচীর ভেঙে আমার মনের ভিতর ঘুমন্ত ভয়টাকে জাগিয়ে তুলল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। একদিকে ভূতের ভয়, অন্যদিকে শেয়াল। রাতের এই শেয়ালরা খুব হিংস্র হয়। তারা দলবল নিয়ে রাতে বেরোয়। একা কাউকে দেখলে জ্যান্ত ছিঁড়ে খাবে। হঠাৎ আমার শরীর ছুঁয়ে খানিকটা ঠান্ডা বাতাস চলে গেল। কেউ যেন আমার কানে কানে বলে গেল, ভয় নেই রে, আমি আছি তোর পাশে। এর মধ্যে আমি গলার আওয়াজটা চিনতে পারলাম। এ হলো কালতান্ত্রিক। মনে মনে ভাবলাম, কালতান্ত্রিক যখন আমার সাথে আছে তবে ভয় কিসের। আমি আবার চলা শুরু করলাম। কিছুটা পথ যেতেই কি একটা পায়ে লেগে আমি হোঁচট খেয়ে মাটিতে আছড়ে পড়লাম। উঠে দাঁড়িয়ে জিনিসটা দেখার জন্য ঝুঁকতেই দেখলাম একটা ভাঙা মাটির কলসি পড়ে আছে। তার আশেপাশে আরও 3টে মাটির কলসি পড়ে আছে। আরও কিছুটা জায়গা জুড়ে সাদা ছাই আর স্তূপ। এই মুহূর্তে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো, আমি শ্মশানে এসে পড়েছি।